চট্টগ্রামে তীব্র হচ্ছে জ্বালানি তেল সংকট। ছুটির দিনেও পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। ২৮,০০০ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে একটি জাহাজ। অফিস বন্ধ, সেই জন্য নিতে আসছি আর কি। যত সময় লাগুক আজকে নিয়ে যাব। এখন দেশের বৈশ্বিক অবস্থা তো ভালো না, এখন এটা মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই। হামের প্রাদুর্ভাবে চাপ বাড়ছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে। উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৯০ জন। কক্সবাজারে শুরু হয়েছে ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। অংশ নিয়েছেন শতাধিক সার্ফার। সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আজকের চট্টগ্রামের শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এবারে জানাবো বিস্তারিত। চট্টগ্রামে জ্বালানি সংকট যেন দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অকটেন। রেশনিংয়ের মাধ্যমে সীমিত সরবরাহে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভোগান্তি আর অসন্তোষ কমছে না চালকদের। তবে সংকটের এই বাস্তবতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী জাহাজ, যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটির দিনেও এই পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ সারি কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। কেউ ভোর থেকে, কেউ বা আবার মধ্যরাত থেকেই তেলের আশায় অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, প্রত্যাশিত পরিমাণ জ্বালানি না পেয়ে বাড়ছে অসন্তোষ, ক্ষোভে ফুঁসছেন চালকেরা। আমি 7:15 আসছি, 7:15-তে প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা আগে যেভাবে তেল পেতাম সেভাবে আমরা তেল পেতে চাই, কিন্তু বিশ্বের পরিস্থিতি যেহেতু এখন খারাপ, সেহেতু আসলে এটা সম্ভব নয় বললেও। আজকে ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখন আগে তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। আমি 90 থেকে গাড়িতে আমি এরকম কোনোদিনও আমি তেল লাইন, আমি এই বাংলাদেশের ভিতরে আমি কোথাও এত দেশ থেকে ঘুরছি, আমার এরকম হয় নাই। আছে ভিন্ন চিত্র। লাইনের শৃঙ্খলা ভেঙে কেউ কেউ বোতল ও ড্রাম হাতে তেল নিতে এসেছেন। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। তবুও কোনো উপায় না পেয়ে পরিস্থিতি মেনে নিচ্ছেন সাধারণ গ্রাহকরা। আজকে অফিস বন্ধ, সেই জন্য নিতে আসছি আর কি। যত সময় লাগুক আজকে নিয়ে যাব। এখন দেশের বৈশ্বিক অবস্থা তো ভালো না, এখন এটা মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই। যারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আসতেছে তারা পাচ্ছে না, কিন্তু বোতল নিয়ে আমাদের ডিস্টার্ব করতেছে, আমরা অন্য গাড়িতে তেল দিতে পারতেছি না। পাম্প মালিকদের অভিযোগ, দৈনিক চাহিদার অর্ধেক পরিমাণ জ্বালানিও পাচ্ছেন না তারা, তাই রেশনিং পদ্ধতিতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। আমার তো লাগে ভাই, আমি নর্মালি বিক্রি করি 22-23,000 লিটার। চাপ ছাড়া, প্রেশার ছাড়া তো আমার এখন যে প্রেশার যাচ্ছে, এই প্রেশারে আমার 35,000 লিটার দরকার। এদিকে প্রায় 28,000 মেট্রিক টন ডিজেল নিয়ে দুপুরে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ইউয়ান জিংহি জাহাজ। রাতে 34,000 মেট্রিক টন নিয়ে ভিড়বে আরও একটি জাহাজ। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে আমদানি করা জ্বালানি তেল নিয়ে ভিড়েছে একটি জাহাজ। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন। সুমন, জানাবেন যে জাহাজটিতে 28,000 টন ডিজেল রয়েছে জানতে পেরেছি, খালাস শুরু হয়েছে কিনা? এছাড়া মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ আসার কথা আমরা জানতে পেরেছি, সেটি কখন নাগাদ পৌঁছতে পারে? শাফিন, দুপুরেই আসলে মূলত 28,000 মেট্রিক টন ডিজেল নিয়ে আসলে যে জাহাজটি এসেছে, সেটি দুপুরে বিপিসি এবং মেঘনা যে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা সেখানকার কর্মকর্তারা সেই জাহাজটি পরিদর্শন করেছে এবং পরবর্তী থেকে আসলে খালাস যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছে এবং যেটি রাতে আসবে সেটি রাত 12টা নাগাদ চট্টগ্রাম বন্দরের যে জলসীমা সেখানে এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে সেটি যে কোনো একটি জেটিতে ভিড়বেন এবং পরবর্তীতে যে কার্যক্রম শুরু হবে সেটি হচ্ছে যে কর্মকর্তারা যাবেন সেই জায়গায় কোথায় সেটি খালাস হবে সেই বিষয়গুলো আসলে তখন থেকে আসলে প্রক্রিয়াধীন শুরু হবে। সব মিলিয়ে এই যে 28,000 মেট্রিক টন ডিজেল এবং 34,000 টন নিয়ে আসবে একটি জাহাজ, একটু আসলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখছি কয়েকদিন ধরেই কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোর যে পরিস্থিতি, আসলে সাধারণ মানুষ দিন দিন তাদের যে অসন্তোষ সেটি আসলে তাদের বাড়ছে। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যখন আসলে যারা পরিবহন মালিকরা তারা তাদের যে জ্বালানি সেটি সংগ্রহ করতে পারছেন না, তখনই আসলে তাদের মধ্যে যে
উত্তেজনা সেটি আসলে তৈরি হয় এবং তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত তাদের যে চাহিদা সেটি তারা আসলে কোনোভাবেই পূরণ করতে পারছেন। অর্থাৎ একজন চালক, আমি যদি মোটরসাইকেল চালকের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তার যে পুরো টাঙ্কি সেটি ফুলফিল করতে কিন্তু তাকে কয়েকবার পেট্রোল পাম্পে যেতে হচ্ছে এবং সেখানে 6 থেকে 7 ঘন্টা তাকে অতিবাহিত করতে হচ্ছে। বিশেষ করে যারা রাইডার রয়েছেন তাদের আসলে অবস্থা খুবই খারাপ। তারা আসলে ঘন্টার পর ঘন্টা পাম্পে থেকে আসলে যখন তেল সংগ্রহ করছেন, পরবর্তীতে তাদের আর উপার্জন করার সময়টুকু থাকে না। এখন আসলে যেহেতু ডিজেল আসছে, সেখান থেকে আমরা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে এলপিজি এলএনজি বাহী ওই 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের যে জলসীমায় সেখানে এসে আজকে পৌঁছেছে এবং সেখান থেকেও খালাস কার্যক্রম শুরু হয়েছে। তো আসলে আমরা দেখছি যে এলপিজি এলএনজি বাহী যে জাহাজগুলো সেটি একের পর এক আসছে এবং তেলবাহীও আসলে বিভিন্ন সময় আসছে এবং ফলে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি সেটি আমরা আসলে ফিরতে দেখছি। জ্বালানি সংকট কিছুটা কমে আসবে এতে করে প্রত্যাশা করা যায়। সুমন, আপনাকে ধন্যবাদ। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a jal. হঠাৎ করে চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবে চাপ বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালে। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর, ভর্তি আছেন 90 জনেরও বেশি। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 8 জনের। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে শিশুরা, বেশিরভাগের বয়সী 15 মাসের নিচে। মাত্র 6 মাস 15 দিন বয়সী এই শিশুকে কর্ণফুলীর চরলক্কা থেকে 7 দিন আগে এনে ভর্তি করা হয় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে। হাম শনাক্ত না হলেও রয়েছে প্রায় সব উপসর্গ। 16 তারিখ বাড়িতে গেছি, এরপর আবার কিছুদিন পর দেখতেছি কাশিটা বেড়ে গেছে, আবার জ্বর বেড়ে গেছে। এরপর থেকে 26 তারিখ থেকে 25 থেকে 26 তারিখ পর্যন্ত জ্বর ছিল। চট্টগ্রামের এই বেসরকারি হাসপাতালের পৃথক সেফটি কর্নারে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 6 শিশু। চট্টগ্রামের অন্যান্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকের চিত্রও একই। সংক্রমণ বাড়তে থাকায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আমার বাসাতুন হাসি, গাজর, সিনা জাম লাগে, এমোনিয়া, সেটার দাগ নষ্ট হয়ে গিয়ে সর্দি কাশি বলি, জ্বর আসছে। তো এগুলোর আশেপাশে, এই রোগীদের আশেপাশে যারা থাকে তাদেরকে একটু সতর্ক অবস্থানে থাকতে হয়, সচেতন থাকতে হয়, নাহলে তারাও সহজে আক্রান্ত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম কর্নারেও ভর্তি রয়েছে 1/2 শিশু। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এসব শিশুর অধিকাংশের বয়স 15 মাসের নিচে, বেশিরভাগই টিকা না পাওয়া। হাম কোনো মারাত্মক রোগ না, হামের কিছু কমপ্লিকেশন আছে। একটা কমপ্লিকেশন হলো যে ওটা নিউমোনিয়া হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, ওইটাই। সুতরাং গায়ে র্যাশ এবং জ্বর মানে এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত 8 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছে 90 জনেরও বেশি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে 2 দিনব্যাপী সার্ফিং প্রতিযোগিতা। সকালে লাবণী পয়েন্টে এর উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক সার্ফার। তপ্ত রোদ আর ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনভর নিজেদের নৈপুণ্য তুলে ধরেছেন তারা। একদিকে তপ্ত রোদ, অন্যদিকে উত্তাল ঢেউ। সেই ঢেউয়ের বুক চিরে এগিয়ে চলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সার্ফাররা। সকালে সৈকতের লাবণী পয়েন্টে জমকালো আয়োজনে শুরু হয়েছে 2 দিনব্যাপী 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের সকল পর্যায়ের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নতুন করে স্পোর্টস সিলেট থেকে একই দিনে আমরা 64টি জেলায় আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করব। অনেক খেলোয়াড়কে ইতোমধ্যে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে উল্লেখ করে সার্ফাররাও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করলে তাদের জন্য একই উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে আপনারাও যদি সাফল্য অর্জন করেন, আপনাদের ভিতর থেকেও কেউ হয়তোবা আমাদের সেই জাতীয় বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা আপনাদেরকেও প্রদান করা হবে।
এবারের প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে অংশ নিয়েছেন শতাধিক সার্ফার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তারা। সমাজের মানুষ অনেক কিছু বলে, সে কথা এড়িয়ে আমি চলে আসি সার্ফিং করার জন্য। পড়ালেখার পাশাপাশি সার্ফিং নিয়েও আমার অনেক স্বপ্ন। অংশগ্রহণ করে খুবই ভালো লাগতেছে। আমরা চাই এরকম যাতে প্রতি বছর আমাদের সার্ফিং কন্টিনিউ হয়। বোটগুলো একটু বড় হতো তাহলে আমরা সার্ফার আরও ভালো সার্ফিং করতে পারতাম, দর্শকদেরকে আমরা ভালো একটা গেম উপহার দিতে পারতাম। আমি কয়েকটা দেশেও করে আসছি, ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করছি। সো আমার স্বপ্ন হচ্ছে WSL খেলার জন্য। তা আশা করি এখান থেকে ভালো কিছু করে আমি বাইরের দেশে গিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করব। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কিশোর সার্ফাররাও। পড়াশোনার পাশাপাশি সার্ফিং নিয়েই এগিয়ে যেতে চান তারা। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামের আনোয়ারায় ইয়াং 1CIEU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাব সেখানে। কোনো একটা সিদ্ধান্ত আসবে, আর আমি বলবো এই পর্যন্ত ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে। এত প্রেশারের মধ্যে নতুন সরকার, এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আছে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব। তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে, এবং আমরা যেভাবে বললাম এটা একটা দিক আছে। আর একটা হচ্ছে পুঁজিবাজারের সমস্যা, সহজে শুনতে পাবেন, বড় ধরনের পরিবর্তন আসবে পুঁজিবাজারে ইনশাআল্লাহ। এবং আমরা পুঁজিবাজারকে একটি সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের জন্য, যারা লিস্টেড হবে তাদের জন্য, এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে। এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে যে ব্যাংকের সমস্যার সৃষ্টি করছে, এটা যাতে আগামীতে না হয়। বড় বড় বিনিয়োগগুলো যাতে পুঁজিবাজার থেকে আসে, যেটা বাংলাদেশে এতদিন ছিল না, যার কারণে ব্যাংকগুলো চাপে পড়েছে। অনেকগুলো ব্যাংক অবস্থা নেহায়েত খারাপ অবস্থা। সুতরাং পুঁজিবাজারকে আমরা এর সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা একদিকে বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করব, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল খাগড়াছড়ি স্টেডিয়াম এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। গ্যালারি ও অবকাঠামোতে ফাটল ধরেছে, মাঠ খেলাধুলো ও অনুশীলনের অনুপযোগী। এ নিয়ে ক্ষুব্ধ ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা। এমন পরিস্থিতির জন্য হস্তান্তর প্রক্রিয়ার জটিলতাকে দুষছে জেলা ক্রীড়া অফিস। 1997 সালে খাগড়াছড়ি পৌর এলাকার সিঙ্গিনালায় 11 একর জমির উপর নির্মিত জেলা স্টেডিয়াম পরের বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তা অনুযায়ী এখানেই অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনী। একসময় খেলাধুলার প্রাণকেন্দ্র থাকলেও সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্টেডিয়ামের এখন বেহাল দশা। থাকার সমস্যা, আমাদের খেলার প্র্যাকটিসের সমস্যা, মাঠের অবস্থা ভালো না। একটা না একটা সমস্যা আছে আমাদের এই মাঠের মধ্যে বা ফ্যাসিলিটির মধ্যে। মাঠ ভালো নাই, তারপরে আমাদের দৌড়াইতে কষ্ট হয়, খেলতে কষ্ট হয়। স্টেডিয়ামে গ্যালারিগুলো সব ভাঙা, আর এখানে টুর্নামেন্টের কোনো আয়োজন হয় না। মাঠ ভালো না, আমাদের প্র্যাকটিসও ভালো করে হয় না এখন। ভাঙাচোরা ও ফাটল ধরা গ্যালারি, কয়েকটি পিলার ভাঙা, স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অকেজো, বৃষ্টি হলেই পানি জমে। খেলাধুলা তো নেই, অনুশীলন করাও দুষ্কর। আমাদের মাঠের যে অবস্থা, এই মাঠে আপনার টুর্নামেন্টের দূরের কথা, আপনার প্র্যাকটিস করাতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। আমাদের আউটারে প্র্যাকটিস হয়, বাট প্র্যাকটিস হলো ছেলেরা ম্যাচ খেলতে না পারলে হয়তো আবার সেটার আউটপুটটা আসবে না। আমি যদি নিয়মিত ম্যাচ খেলতে পারতাম। বছরের পর বছর স্টেডিয়ামের জরাজীর্ণ দশায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। স্টেডিয়াম শুধু নামই আছে, কোনো ধরনের কার্যক্রম তেমন নাই, জরাজীর্ণ অবস্থায় আছে, পরিত্যক্ত হয়ে গেছে। এটা দ্রুত সংস্কার দরকার। তারা হচ্ছে যে খেলার সুযোগ পাচ্ছে না, মাদকাসক্ত হচ্ছে,
হ্যাঁ, বিভিন্ন যেমন মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। সিমেন্টগুলো ক্ষয়ে রড দেখা যাচ্ছে, আর এটা এতটা পুরাতন যে কোনো মুহূর্তে যে কোনো বড় বড় দুর্ঘটনা করতে পারে। নির্মাণের পর হস্তান্তর প্রক্রিয়ায় জটিলতার কারণে সংস্কার হয়নি বলছেন এই কর্মকর্তা। স্টেডিয়ামটা এক বলতে গেলে অভিভাবকহীন অবস্থায় আছে এবং স্থানীয় যে আমাদের খেলোয়াড়রা আছে বা জনগোষ্ঠী আছে, ক্রীড়া সংগঠক আছে, তারাও স্টেডিয়াম বিমুখ হয় মাঠটা খেলাধুলা অনুপযোগী থাকার কারণে। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে শ্রুতি অঙ্গনের উদ্যোগে 14শ জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খাঁ স্মরণে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সংস্কৃতির অন্যতম শাখা শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরেন। আর্য সঙ্গীত বিদ্যাপীঠের এই উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে দেশের বিদেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেন। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের পর ইমন রাগে বাংলা খেয়াল, তাড়ানা, দলীয় শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যম, একতাল ও ত্রিতাল, ওড়িশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক শ্রোতা। এ সময় সাবেক লায়ন গভর্নর ডাক্তার শ্রীপ্রকাশ বিশ্বাস, রিয়াজ ওয়ারেজ সহ আরও উপস্থিত ছিলেন অনেকে। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।